রিয়াকশন ইন্টারমিডিয়েট গুলোর স্টেবিলিটিকে যে বিষয়গুলো এফেক্ট করে তার মধ্যে আমরা একটা ফ্যাক্টর শিখেছি, ইন্ডাকটিভ এফেক্ট। আজ আমরা আরো একটা ফ্যাক্টর দেখতে চলেছি, রেজোনেন্স। এই রেজোনেন্স ওয়ার্ডটা প্রথম ইন্ট্রোডিউসড হয় হাইজেনবার্গের হাত ধরে 1926 এ কোয়ান্টাম মেকানিক্সে। সাউন্ডের বিষয়ে এক্সপেরিমেন্টে এই কথাটা আসে। এর সোর্স ল্যাটিন ওয়ার্ড রেজোনেন্সিয়া, যার মানে হলো ইকো বা হারমোনি। তো আমরা তো আর ফিজিক্স পড়তে বসিনি, আমরা কেমিস্ট্রি পড়ছি। এমনিতেই আমাদের ডিসকাশন লম্বা হয়ে যায়, তাই আমরা এই বিষয়ে বিশেষ কিছু জানছি না। এই রেজোনেন্স ওয়ার্ডটাকে ওখান থেকে নিয়ে ইউজ করেন লাইনাস পাউলিং 1928 এ। কিসের জন্য? না, কিছু কমপ্লেক্স মলিকুলার বিহেভিয়ারকে এক্সপ্লেন করার জন্য কেমিক্যাল বন্ডিং এ। কোথায়? কেমিক্যাল বন্ডিং এ পাউলিং এটাকে ইউজ করেন। এই হলো আমাদের একটা ছোটখাটো ভারী ভরকম ইন্ট্রোডাকশন। এই নিয়ে আমাদের কাজ নেই। আমাদের কাজ বিষয়টাকে যথাসম্ভব সহজ করে জানা, আমাদের কেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করার জন্য, আমাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং অর্গানিক কেমিস্ট্রির অন্যান্য জায়গায় অ্যাপ্লিকেশন করার জন্য। তো বলি, যেহেতু টার্মটা ফিজিক্সেও আছে আবার কেমিস্ট্রিতেও আছে, তাই রেজোনেন্সের ইকুইভ্যালেন্ট একটা টার্ম ইউজ করা হয়, মেসোমেরিজম। মেসোমেরিজম এটা রেজোনেন্সকেই বোঝায়, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিতে যেন কনফিউশন না হয়, তাই রেজোনেন্সের জায়গায় মেসোমেরিজম কথাটাও মাঝে মাঝে ইউজ করা হয়। মেসোমেরিজমের যে সোর্স সেটা হলো গ্রিক। সেখানে মেসো, এমইএসও, মেসো মিন্স ইন্টারমিডিয়েট, আর এই যে মেরিজম সেটা এসছে মেরস থেকে। মেরস, মেরস মিন্স পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট। এবারে কিভাবে কথাটা ভ্যালিড হচ্ছে সেটা আমরা বিষয়টা ঢুকলেই বুঝতে পারবো। তাহলে এটুকু মাথায় নিয়ে নাও, এখন রেজোনেন্স আর মেসোমেরিজম সমার্থক, সিনোনিমাসলি আমরা ইউজ করব। রেজোনেন্সের বিষয়টাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই যে হাইব্রিডাইজেশন, অরবিটাল ওভারল্যাপ, পিওর অরবিটাল এন্ড হাইব্রিড অরবিটালের ডিফারেন্স, এই সকল বিষয়গুলোই কিন্তু আমরা ধরে নিচ্ছি আমাদের ভালো মতো জ্ঞান হয়ে গেছে। তবেই কিন্তু রেজোনেন্সটাকে একটু ডেপথে বোঝা যাবে। যদি বলা ডেপথে যদি বুঝতে না পারি, তাহলে আমাদের কাছে শর্টকাট আছে। শর্টকাট বলা ঠিক নয়, একটা গতানুগতিকতা আছে, সেটার মাধ্যমেও আমরা একে ব্যবহার করার যোগ্য শিখতেই পারবো। তাহলে কিছু জিনিস আমি একবার মনে করিয়ে দিই। সিগমা বন্ড, এগুলো আমরা মনে করে নিচ্ছি কোথা থেকে? হাইব্রিডাইজেশনের জায়গা থেকে। সিগমা বন্ড দুটো পিওর অর হাইব্রিড অরবিটালের হেড অন ওভারল্যাপে তৈরি হয়। এটা একটি মলিকুলার অরবিটাল, সরি একটা অ্যাটমের অরবিটাল, এটা অন্য আরেকটা অ্যাটমের অরবিটাল, দুটো অরবিটালের ওভারল্যাপ হয়। ওভারল্যাপিং জোনে দুজনে দুটো ইলেকট্রন রাখে। যেহেতু হেড অন ওভারল্যাপে ওভারল্যাপিং জোনটা ভালো,
অর্থাৎ ওভারল্যাপটা ভালো হয়, তাই ওই ইলেকট্রনগুলো এই দুটো অ্যাটমের মধ্যে বেশ স্ট্রংলি হেল্ড থাকে। কোন ইলেকট্রনগুলো? না, সিগমা বন্ডিং ইলেকট্রনগুলো। এখানে যে দুটো ইলেকট্রনকে রেখেছি আমরা সেগুলোকেই বলবো সিগমা বন্ডিং ইলেকট্রন, সিগমা বন্ডিং ইলেকট্রনস। তাই সিগমা বন্ডিং ইলেকট্রনরা লোকালাইজড, তারা নিজের জায়গা থেকে সরতে পারে না, কারণ সেই সিগমা বন্ডিং ইলেকট্রন দুটো অ্যাটমের মধ্যে বেশ স্ট্রংলি ধরা থাকে। পাই বন্ড, পাই বন্ড দুটো পিওর অরবিটালের সাইডওয়েজ ওভারল্যাপে ফর্ম হয়। আমার প্রতিটি কথাই খেয়াল করবে যেন বুঝতে পারতে সুবিধা হয়। এটা একটা পিওর পি অরবিটাল, এটা আরেকটা পিওর পি অরবিটাল। দুটো পিওর পি অরবিটালের ঠিক এভাবে সাইডওয়েজ ওভারল্যাপে বা এভাবে সাইডওয়েজ ওভারল্যাপে, আমি আসলে দুটো আলাদা অ্যাক্সিস বোঝাচ্ছি, এদিক বরাবর হলে এইভাবে বা এভাবে হলে এইভাবে, সোজা কথা সাইডওয়েজ ওভারল্যাপে পাই বন্ড তৈরি হয়। যেহেতু সাইডওয়েজ ওভারল্যাপে ওভারল্যাপিং জোনটা কম হয়, আমি এখানে অরবিটালগুলোকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে এঁকে কিছুটা সাইডওয়েজ ওভারল্যাপিং জোন তৈরি করেছি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অ্যাটমগুলোকে কত কাছে আসতে হয়েছে। এতটা কাছে অ্যাটমরা আসতে পারে না আউটার মোস্ট ইলেকট্রনগুলোর রিপালশনের জন্য, তাই সাইডওয়েজ ওভারল্যাপ উইক হয়। উইক হওয়ার জন্য পাই বন্ডিং ইলেকট্রনস, পাই বন্ডিং ইলেকট্রন কারা? যে ইলেকট্রনগুলো পাই বন্ড ফরমেশনে টেক পার্ট করেছে। পাই বন্ডিং ইলেকট্রনস আর লুজলি হেল্ড, আর লুজলি হেল্ড। তাহলে সিগমা বন্ড পিওর অর হাইব্রিড অরবিটালের হেড অন ওভারল্যাপে তৈরি হয়, কিন্তু পাই বন্ড সব সময় দুটো পিওর অরবিটালের সাইডওয়েজ ওভারল্যাপে তৈরি হয়। লোন পেয়ার অর নেগেটিভ চার্জ, আমরা অর দিয়ে কেন বললাম? লোন পেয়ার মানেও দুটো ইলেকট্রন, নেগেটিভ চার্জ মানেও দুটো ইলেকট্রন। তো নেগেটিভ চার্জের ইলেকট্রন বা লোন পেয়ারের ইলেকট্রন নরমালি হাইব্রিড অরবিটালে প্রেজেন্ট থাকে, হাইব্রিড অরবিটালে প্রেজেন্ট থাকে। ভ্যাকেন্ট অরবিটাল, ভ্যাকেন্ট অরবিটালটা ভ্যাকেন্ট কেন? কারণ নিশ্চয়ই তাকে বন্ডিং এর জন্য প্রয়োজন পড়েনি। তো যদি বন্ডিং এর জন্য প্রয়োজন পড়েনি তাহলে সে হাইব্রিডাইজেশনে টেক পার্টও করেনি, তাই ভ্যাকেন্ট অরবিটাল একটা পিওর অরবিটাল হয়, পিওর অরবিটাল হয়। যদি বলো পিওর শুধু পি কেন লিখলেন, এস বা ডি কেন লিখছেন না? কারণ এস তো অবশ্যই হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে, তাহলে সে তো হাইব্রিডাইজেশনে ঢুকে গেছে, সে ভ্যাকেন্ট থাকার উপায় নেই। ডি অরবিটালের বিষয় এখানে এই জন্যই আসছে না, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে ডি অরবিটালের ইনভলভমেন্ট বিশেষ দেখা যায় না, দেখা কিন্তু যায়, আমরা দেখতেও পাবো, কিন্তু বিশেষ দেখা যায় না ডি অরবিটালের ইনভলভমেন্ট, কারণ কার্বনের ভ্যালেন্স সেল 2s2p। তাহলে সেকেন্ড সেলে আমরা ডি কে দেখতে পাবো না, কোয়ান্টাম নাম্বার 2 তে আমরা ডি কে পাবো না কার্বনের দুনিয়ায়, তাই ডি এর বিশেষ উল্লেখ নেই। সেই হিসাবে আমরা বলছি ভ্যাকেন্ট অরবিটালটা একটা পিওর পি অরবিটাল ধরবো। লোন পেয়ার বা নেগেটিভ চার্জকে কোন রকম হাইব্রিড অরবিটালে আছে বুঝবো। পাই বন্ড দুটো পিওর অরবিটালের একই অ্যাক্সিস বরাবর সাইডওয়েজ ওভারল্যাপের মাধ্যমে তৈরি হয়েছে বুঝবো। সিগমা বন্ড একটা অ্যাক্সিস বরাবর দুটো হাইব্রিড অরবিটালের হেড অন ওভারল্যাপে তৈরি হয়েছে বুঝবো। আমরা আজকে যতভাবে এগুলোকে ইউজ করব, সেখানে সিগমা বন্ড ফরমেশনে আমরা এক্স অ্যাক্সিসকে ইউজ করব,
এগুলোর জন্য ওয়াই অর জেড, বাকি তো ঠিক আছে। আমি ধরে নিচ্ছি হাইব্রিডাইজেশনের এই নলেজটা আমাদের আছে, বা যদি না ছিল তোমরা এখন পেলে। এগুলোর ব্যবহার আমরা গোটা ডিসকাশনটাই বারবার করব, তখন যেন কনফিউশন না আসে। এবার আমরা আসব রেজোনেন্সের বিষয়টা কি বা এর প্রয়োজনীয়তাটা কি। রেজোনেন্সকে ইন্ট্রোডিউস করা হয়েছিল বা এই থিওরিটাকে ভাবা হয়েছিল কিছু মলিকুলার বিহেভিয়ারকে এক্সপ্লেন করার জন্য। আমরা কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ডের যখন স্ট্রাকচার ড্র করি, আমরা তখন তার লুইস ডট স্ট্রাকচার আঁকি। যেমন আমরা ক্লাস 10th থেকে ছোট ছোট মলিকিউল থেকে শুরু করে ক্লাস 11-এ আরেকটু কমপ্লেক্স মলিকিউলেরও লুইস ডট স্ট্রাকচার এঁকে থাকি। লুইস ডট স্ট্রাকচার কিছুই নয়, সেন্ট্রাল এলিমেন্ট কটা ইলেকট্রন দিল, যাদের সঙ্গে বন্ড হলো তারা কটা ইলেকট্রন রাখলো, এগুলোর ভাবে যে মলিকিউলটাকে দেখানো, সেটাকে আমরা বলি লুইস ডট স্ট্রাকচার। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা সিঙ্গল লুইস ডট স্ট্রাকচার দিয়ে একটা মলিকিউলের সব প্রপার্টিকে এক্সপ্লেন করা যাচ্ছে না। প্রপার্টিটাকে এক্সপ্লেন করতে গেলে ওই মলিকিউলটারই অন্যরকম ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট ভেবে অন্য একটা লুইস ডট স্ট্রাকচারকে ভাবতে হচ্ছে। তাহলে একই মলিকিউলের ডিফারেন্ট ডিফারেন্ট লুইস ডট স্ট্রাকচার, যেগুলো কোনো না কোনো প্রপার্টিকে এক্সপ্লেন করে, কিন্তু একটি সিঙ্গেল স্ট্রাকচার কখনোই সবকটা প্রপার্টিকে একসঙ্গে এক্সপ্লেন করতে পারে না। এই যে ডিফারেন্ট লুইস ডট স্ট্রাকচারগুলো আমরা একই কম্পাউন্ডে ড্র করতে পারছি, এই ঘটনাটাকেই আমরা বলবো রেজোনেন্স। এবার সিঙ্গেল স্ট্রাকচার মাল্টিপল স্ট্রাকচার যাই হোক, মলিকিউলটাতে অ্যাটমগুলো সব একই আছে, সেই হিসাবে সিগমা বন্ডগুলো একই থাকবে। অর্থাৎ মলিকিউলটার স্কেলিটন ব্রেক হবে না, কারণ সিগমা বন্ডরা বাপু লোকালাইজড। তাহলে আমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টকে ডিফার কিভাবে করতে পারি? আমরা তার লুজলি হেল্ড ইলেকট্রনগুলোকে, আনশেয়ার্ড ইলেকট্রনগুলোকে, ভ্যাকেন্ট অরবিটালগুলোকে, এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি, এখান ওখান নানান জায়গায় দেখিয়ে নানান স্ট্রাকচার ড্র করতে পারি। এই বিষয়টাই হতে চলেছে আমাদের রেজোনেন্স। রেজোনেন্সের একটি সুন্দর বাংলা মিনিং আছে সংস্পন্দন, অর্থাৎ একই সাথে স্পন্দিত হওয়া বা একই সাথে কম্পিত হওয়া, যেটা ফিজিক্সে ব্যবহার হয়, সাউন্ডের হারমোনিতে ব্যবহার হয়। এখানেও কিন্তু আমরা ওইটাই অনেকটা দেখতে পাবো, আমরা শুধু ডিসকাশনটাকে এগোতে দিই। একটা সহজ এক্সাম্পল নিয়ে আমরা বিষয়টা শুরু করি। যেহেতু আমরা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটসে আছি, আমরা একটা ইন্টারমিডিয়েট ধরে নিলাম এইটা। বলে হ্যাঁ বুঝতে পারছি, এটা অ্যালাইল ফ্রি র্যাডিক্যাল, এটা অ্যালাইল ফ্রি র্যাডিক্যাল। এখন আমরা যদি এর পাই অরবিটাল পিকচারটা দেখি, তাহলে সেটা কেমন হবে দেখো। সিএইচ পাই বন্ধন তো কখনো হয় না, তাই সিএইচ বন্ডগুলো সব সিগমা বন্ড, সেগুলোকে আমরা ডিস্টার্ব করলাম না। এই দুটো বন্ডের একটা পাই একটা সিগমা, তাহলে আমি সিগমাটা রাখলাম, এটাও সিগমা। এই হলো ওই মলিকিউলটার সিগমা স্কেলিটন। এবার পাই বন্ড এই দুটো কার্বনের মধ্যে আছে মানেই হলো এর একটা পিওর পি অরবিটাল আর এর একটা পিওর পি অরবিটাল, এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন, এই দুজনের মধ্যে সাইডওয়েজ ওভারল্যাপ। এখন উপরের লোক দুটোতে যদি ওভারল্যাপ হয়, তাহলে নিচের লোক দুটোতেও তো ওভারল্যাপ হবেই বাবু। তাই যখন আমরা এইভাবে ওভারল্যাপ শো করছি, ছবিটাকে সিম্পল রাখার জন্য, পিকচারটাকে সিম্পল রাখার জন্য আমরা একটা দিকের ওভারল্যাপ আর শো করব না, না তো দেখে মাল্টিপল বন্ড মানে ট্রিপল বন্ড মনে হবে। আমরা একদিকেরই ওভারল্যাপটা এইভাবে শো করব, বোঝাবো, আরেক দিকেরটাকে মনে মনে ধরে নেবো হ্যাঁ ওপরের গুলোর ওভারল্যাপ হলে নিচের লোকগুলোর তো ওভারল্যাপ হবেই। তাহলে এই যে পাই বন্ডটা, সেটা দুটো পিওর পি অরবিটালের
ওভারল্যাপে তৈরি। আবার আমরা দেখে রেখেছি ফ্রি র্যাডিক্যালস sp2 হাইব্রিডাইজড, তাহলে এই যে ডট সেও আছে একটা পিওর পি অরবিটালে, ওই পিওর পি অরবিটালটাকে আমি ইচ্ছে করে গ্রিন কালারে করলাম যেন ফ্রি র্যাডিক্যালের পিওর পি অরবিটালটাকে আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। এখনই ওকে আলাদা করে আইডেন্টিফাই করার প্রয়োজন আমাদের পড়বে। তাহলে বুঝে নাও, এটা হলো এই মলিকিউলটার, এটা হলো পাই অরবিটাল পিকচার। এখন ধরো আমি কি করলাম, মনে মনে ধরে নিলাম যে এই স্ট্রাকচারটা ড্র করা নেই, বোর্ডে এই স্ট্রাকচারটা ড্র করাই নেই, আর এই ওভারল্যাপটাও দেখানো নেই। যেমন দেখছো তেমন একটা পাই অরবিটাল পিকচার তোমার কাছে এঁকে দেওয়া আছে। এবার তোমাদের মধ্যে একজন স্টুডেন্টকে ডেকে আমি বললাম যে বলো দেখি এর মধ্যে কেমন বন্ডিং আছে। একজন স্টুডেন্ট এই ধরনের বন্ডিংটাই বলল, আরেকজন স্টুডেন্ট কি করতে পারে দেখো, সেটা বলতেই পারে যে এই দুটো কার্বনের মাঝে ডাবল বন্ডটা আছে আর এই কার্বনটা একটা অড ইলেকট্রন ক্যারি করছে, মানে তার বলা পিকচারটা কেমন হচ্ছে দেখো, CH2 ডট বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, আর এই ওভারল্যাপটার জন্য একটা পাই বন্ড। তাহলে দেখো এই মলিকিউলটায় এখানে ডাবল বন্ডটা আছে, এই মলিকিউলটায় এখানে ডাবল বন্ডটা আছে। তাহলে কোশ্চেন হচ্ছে কার বলাটা ঠিক আর কোন স্টুডেন্টের বলাটা ভুল হলো। আসলে কেউই ভুল বলেনি। তারা দুজনে দুরকম কেন বললো আগে বোঝো, কারণ তারা পরপর কয়েকটা পিওর পি অরবিটাল পেল পরপর। এই জিনিসটাকে মাথায় রাখো, যখনই প্রত্যেকটি কার্বনে পরপর পিওর পি অরবিটাল হয়ে গেল, তার মানে ওই পি অরবিটাল গুলো ইচ আদারের সাথে তিনজনেই এইভাবে সাইডওয়েজ ওভারল্যাপ করতে পারবে। আর এই সম্ভাবনাটাই ওই কনফিউশনটা ক্রিয়েট করলো। আমরা কি বলবো, আসলে দুজনেই ঠিক বলেছে। যেহেতু সাইডওয়েজ ওভারল্যাপ সবার সাথে আছে, তাই এই যে তিনজনের তিনটে ইলেকট্রন, এই তিনটে ইলেকট্রন লোকালাইজ নয়, এরা এই পুরো জায়গাটাতে চলাচল করতে পারছে, কারণ তারা সাইডওয়েজ ওভারল্যাপের সুযোগটা পেয়ে গেছে। তো তাহলে কথা হচ্ছে কোন পিকচারটা এর ঠিক, এটা ঠিক না এটা ঠিক, দুটো আলাদা ঠিকঠাক পিকচার তো সম্ভব নয়। তোমাদের মধ্যে কেউ এখন প্রশ্ন তুলতে পারো যে স্যার দুটো মলিকিউল তো আসলে একটা মলিকিউলকেই আপনি এঁকেছেন, এটাকে উল্টে এখানে এনে দিন তাহলেই তো ওইটাই হয়ে যাবে। তাহলে এক কাজ করি, আমি মলিকিউলটাকে একটু বদলে দিই, তাহলে তোমাদের আর ওই কনফিউশনটা থাকবে না, কিন্তু ওই সম্ভাবনাটা সেই থেকেই যাবে। ধরো ওটা এই রকম ছিল, মলিকিউল বলা ঠিক নয়, ওটা স্পিসিস ফ্রি র্যাডিক্যাল। তাহলে আরেকজন যে পিকচারটা ড্র করেছে সে কিন্তু এইটা ড্র করেছে। এখন আর তুমি দুটো জিনিসকে কিছুতেই একই বলতে পারছো না। প্রশ্ন হচ্ছে যে মলিকিউলটা আমাদের দেওয়া ছিল তার এই দুটোর মধ্যে কোন স্ট্রাকচারটা ঠিক। আমরা বলবো এই দুটোই আসলে দুটো সম্ভাবনা। কিসের না, ওই একই মলিকিউলের লুজলি হেল্ড ইলেকট্রন গুলোকে প্রেজেন্ট করার। সিগমা স্কেলিটন কিচ্ছু চেঞ্জ হয়নি, শুধু লুজলি হেল্ড ইলেকট্রন গুলোর একটা জায়গা বদল দেখা যাচ্ছে। যে জায়গা বদলটা সম্ভব হয়েছে এই কারণেই, কারণ এই পর প্রতিটি কার্বনে, পর প্রতিটি সেন্ট্রাল অ্যাটমে এমন অরবিটাল প্রেজেন্ট থেকেছে যে নন সিগমা বন্ডিং ইলেকট্রন ক্যারি করছে। এমন ইলেকট্রন তারা ক্যারি করছে যেগুলো সিগমা বন্ড ফরমেশনে টেক পার্ট করেনি। এই রকম কন্ডিশনটার জন্যই এই অবস্থা। এই অবস্থা হয়ে গেলে আমরা কোন স্ট্রাকচারটাকে সত্যি ধরবো? আমরা বলবো
কোনো স্ট্রাকচারটাই সত্যি নয়। সত্যি আসলে এই দুটো স্ট্রাকচারকে মিলিয়ে ভাবা কোনো একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে আমরা বলবো হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড শুনলেই আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টির মিক্সচার মনে পড়ে, যেটা আমরা বায়োলজিতে দেখি হাইব্রিড। তো কেমন করে সেটা আমরা ভাবছি, আমরা সিগমা স্কেলিটনটা ঠিকঠাক রেখে দিচ্ছি। এটা আমার সিগমা স্কেলিটন। তারপর আমরা বলছি ডাবল বন্ডটা এখানেও পুরোপুরি নেই, আবার এখানেও পুরোপুরি নেই। আসলে এই যে দুটো পাই ইলেকট্রন আর এই আরেকটা ইলেকট্রন, এরা সবাই মিলে ওই দুটো বন্ডের মাঝে ছড়িয়ে আছে। যতগুলো ডট ততগুলো ইলেকট্রন নয়, কিন্তু ডট দিয়ে আমি বোঝাচ্ছি পার্সিয়াল বন্ডস। পুরো ডটটা মিলিয়ে একটা পার্সিয়াল বন্ড, এটা গোটাটা মিলে আরেকটা পার্সিয়াল বন্ড। তাহলে ইলেকট্রন গুলো কি করেছে, ওই সিগমা স্কেলিটনটার মধ্যে, ওই জোনটার মধ্যে পুরোপুরি সমানভাবে ছড়িয়ে আছে। কতজন ইলেকট্রন? এই 3 জন ইলেকট্রন। এখানে কোনগুলো? 1 2 3। তারা কারা? তারা নন সিগমা বন্ডিং ইলেকট্রন, তারা লুজ ইলেকট্রন, তাই তারা ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। তাহলে এই দুটোকেই আমরা বলবো ইচ আদারের রেজোনেন্স স্ট্রাকচার। কারণ ওই যে আমি প্রথমেই বললাম যে ডিফারেন্ট ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট, একই মলিকুলের ডিফারেন্ট লুইস ডট স্ট্রাকচার, এই দুজনই হলো সেই একই জিনিসের দুটো লুইস ডট স্ট্রাকচার। যতগুলো রেজোনেন্স স্ট্রাকচার একটা স্পিসিস বা কম্পাউন্ডের সম্ভব হবে, সব স্ট্রাকচারগুলোর মাঝে আমাদেরকে ডাবল হেডেড অ্যারো দিতে হবে। এটা নিয়ম, মাথায় করে নাও, ডাবল হেডেড অ্যারো। এবারে এই ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হওয়াটাকে আমরা শো করব কেমন করে, ঘটনাটা যে ঘটলো শো করব কেমন করে, সেটা এই অরবিটাল পিকচারে একবার দেখে নাও। আমি কি করেছিলাম, আমি বলেছিলাম এখানে ছিল ডাবল বন্ডটা, মানে এই পিকচারটা, এমনি করে মুছে দিয়ে আমি এখানে এঁকে দিলাম। আমরা মুছে দেব না, আমরা বলবো এই যে বন্ডটা ছিল সেটা এই জায়গায় শিফট হলো। তাহলে আমরা কি করব, এই ডাবল বন্ডটা যেখানে নতুন করে ফর্ম হলো সেখানে শিফট করিয়ে দেব পাই বন্ডটাকে। এই যে ইলেকট্রন দেখানো হলো, আমরা আগেই শিখেছি ইলেকট্রন সেই দিক থেকে সেই দিকে যাবে যেদিকে অ্যারোর মুখটা যাচ্ছে, যেদিকে অ্যারো ফেস করছে ইলেকট্রন সেই দিকেই যাবে। কমপ্লিট অ্যারো মানে দুটো ইলেকট্রনের শিফটিং। তাহলে যেভাবে এবার যে পুরো জিনিসটা দাঁড়ালো, এইটার থেকে তুমি রেজোনেন্স স্ট্রাকচার ড্র করলে এইটা, আর এদের দুজনের হাইব্রিড স্ট্রাকচার হলো এইটা। এই যে সবকটা রেজোনেন্স স্ট্রাকচারকে মিলিয়ে আমরা যে ফাইনাল ইন্টারমিডিয়েট স্ট্রাকচারটাকে ড্র করি তাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, যেটাকে এর পর থেকে আমরা এই ডিসকাশনে বেশি যেন লিখতে না হয় তার জন্য আমরা বলবো RH স্ট্রাকচার। এটা তোমরা মনে রাখো যেন একটু পরে বুঝতে পারো এই RH স্ট্রাকচারটা আবার কি। RH স্ট্রাকচার উইল মিন রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। আশা করছি একটু একটু মনে ধরলো। আরো ভালোভাবে ধরিয়ে দেওয়ার জন্য আমরা নেক্সট আরো একটা এক্সাম্পল নিই। এবার আমরা নেব অ্যালাইল কার্বন আয়ন। যদি বলো বারবার আমরা অ্যালাইলটাকেই কেন ধরছি, কারণ অ্যালাইলটা বিষয়টাকে বোঝার পক্ষে একটা সিম্পল স্কেলিটন, সেই জন্যই আমরা বারবার অ্যালাইলকে নিয়ে কাজ করছি। একটু পরে যত সময় যাবে তত আমরা কমপ্লেক্স স্ট্রাকচারসের দিকে যেতে থাকব। এবার আমাদের কাছে এলো অ্যালাইল কার্বন আয়ন। যথারীতি এর পাই অরবিটাল পিকচার ড্র করি। প্রথম কথা, সিগমা স্কেলিটন যেমন আছে তেমন। This is the sigma skeletons which contain sigma bonds only. এই পাই বন্ডটা মানে এই দুটো কার্বনের একটা করে পিওর পি, having one electron each। এই যে পাই বন্ড ফর্ম হয়ে গেল। এই মাইনাস চার্জটার মানে সেটা একটা হাইব্রিড অরবিটালে।
দেখো একটা লোক ছোট করে দিয়েছি, হাইব্রিড অরবিটালে। তাহলে যেই না হাইব্রিড অরবিটালে, তার মানেই হলো এই অরবিটালটা এদের সঙ্গে ঠিক এইভাবে প্যারালাল নয়, সরি এভাবে পর পর ও কিন্তু ওদের সাথে প্যারালাল নয়, কারণ ও একটা হাইব্রিড অরবিটাল। এই কার্বনটা অ্যাকচুয়ালি sp3, এরা sp2। এই পুরো বিষয়টা একই প্লেনে, কিন্তু বাকি পার্টটা একই প্লেনে নয়। তাহলে হাইব্রিড অরবিটালটা কি করবে, নিজেকে ওদের সাথে এভাবে সাইডওয়েজ ওভারল্যাপ করাতে পারার জন্য, এইটা ঘটানোর জন্য ও এই কার্বন নিজের হাইব্রিডাইজেশনটাকে বদলাবে। এই কার্বন চেঞ্জেস হাইব্রিডাইজেশন from sp3 to sp2। যখনই ও নিজেকে sp2 তে কনভার্ট করলো, তখনই এই অরবিটালটা একটা পিওর p অরবিটালে কনভার্ট হলো। এবার ওই পিওর পিটা sp2 যখনই হয়ে গেল কার্বনটা, তখনই এরা এখানে পুরো স্কেলিটনটা একই প্লেনে চলে এলো। একই প্লেনে চলে আসায় সকলের p অরবিটাল এবার প্যারালাল হয়ে পড়ল। এবার কি করা যায়, কি হতে পারে? তাহলে নেগেটিভ চার্জটা আমি মুছে এখানে দুটো ইলেকট্রন একসঙ্গে শো করছি। এবার দেখো, এইখানকার ইলেকট্রনটা আমরা এখানে শিফট করিয়ে দিলাম, আর এই দুটো অরবিটালের একটা ওভারল্যাপ দেখিয়ে দিলাম। আমি এখানে দেখাচ্ছি পিকচারটা কেমন দাঁড়ালো। প্রথমই আমরা শুধু অরবিটাল পিকচার ড্র করব, টাইম বাঁচানোর জন্য। পরে আমরা আর অরবিটাল পিকচার ড্র করব না। তাহলে কি হলো, এই ইলেকট্রনটা এখানে এলো, তাহলে এখানে এখন একটা পেয়ার্ড ইলেকট্রন। এই অরবিটালটা ভ্যাকেন্ট, এখানে দুটো ইলেকট্রন। এবার এই দুটোর মধ্যে সাইডওয়েজ ওভারল্যাপ করিয়ে দাও। এখানে শো করছি সেটা, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল। এই অরবিটালে কিছু নেই, কিন্তু এখানে তো দুটো ইলেকট্রন আছে, সেই হিসাবে ওভারল্যাপিং জোনে তো দুটো ইলেকট্রন থাকলো, আর দুটো ইলেকট্রন থাকলো মানে একটা বন্ড হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, এই কার্বনটা মানে এখন এই দিকের কার্বনটা মাইনাস, আর ওই দিকে আছে ডাবল বন্ড। দেখো দুটো ছবি। তাহলে কি হলো, মাইনাস চার্জটাও নিজের জায়গায় লোকালাইজড নয়, সে একবার এখানে দেখছি তো একবার এখানে দেখছি। ডাবল বন্ডটাও পাই বন্ডটাও নিজের জায়গায় লোকালাইজড নয়, পাই বন্ডটাকে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো হলো ইচ আদারের রেজোনেন্স স্ট্রাকচার। রেজোনেন্স স্ট্রাকচারগুলির মধ্যে ডাবল হেডেড অ্যারো দিতে হয়। তাহলে এই যে আমি ইলেকট্রনটাকে এখানে শিফট করিয়ে একে ভ্যাকেন্ট করে এর সাথে ওভারল্যাপ শো করলাম, সেটাকে এখানে অ্যারো দিয়ে কিভাবে দেখাবো? আমরা বলবো এই নেগেটিভ চার্জটার সাহায্যে এইখানটায় একটা পাই বন্ড হলো। দেখো সত্যি এই দুটো ইলেকট্রনই কিন্তু পাই বন্ডটা করেছিল, বুঝে নাও। তাহলে এই অ্যারোটা কি হলো, পাই বন্ডটা তৈরি করলো, এটা প্র্যাকটিসের জন্য অ্যারো 1। আর এই কার্বন ইলেকট্রনগুলো কার্বন পেল। দেখো সত্যি ইলেকট্রনটা এখানে শিফট হয়েছিল, তাহলে এই দুটো ইলেকট্রনই কার্বন পেল, সেই হিসাবে এই কার্বনটা মাইনাস হলো। তাহলে অ্যারো দেওয়াটা বুঝে নাও। তোমাদের মেন সমস্যাটা দাঁড়ায় অ্যারোটা কিভাবে দেব, কারণ অ্যারো যেমন দেব তেমন ভাবেই কিন্তু আমি তার পরের স্ট্রাকচারটা পাবো, কারণ অ্যারোগুলোই ইলেকট্রনের মুভমেন্টটা শো করছে। কোন ইলেকট্রন মাইনাস হয়ে উঠলো, কোন ইলেকট্রন পাই বন্ড ফর্ম করলো, এগুলো কিন্তু আমরা অ্যারোটা দেখে দেখেই বুঝি। তাহলে কি বলবো আমরা, নেগেটিভ চার্জ বন্ডে নামলো, পাই বন্ড কার্বনে উঠলো। এভাবে আমি এই কারণেই বলছি যেন জিনিসটা তোমাদের
ওয়ার্ডগুলো কানে বসে যায় তোমরা স্ট্রাকচার ড্র করতে পারো। দেখো ভালো করে দেখো, নেগেটিভ চার্জ বন্ডে নামলো, পাই বন্ড কার্বনে উঠলো, আর যা হচ্ছে অ্যাডজাসেন্ট পজিশনের মধ্যেই হচ্ছে, কিন্তু নেগেটিভ চার্জ অ্যাডজাসেন্ট বন্ডে নামলো, পাই বন্ড অ্যাডজাসেন্ট কার্বনে উঠলো। তাহলে এই পিকচারটা দেখো, যথারীতি আমরা বলবো দুটো স্ট্রাকচারের মধ্যে কোনোটাই ঠিক নয়। ঠিক কোনটা? এদেরকে মিশিয়ে আঁকা একটা পিকচার, যার মধ্যে এদের দুজনেরই প্রপার্টি গুলো থাকবে, দুজনেরই কন্ট্রিবিউশন থাকবে। তাহলে আমাদের রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার কেমন হবে সেটা? সিগমা স্কেলিটন আমরা সব সময় এঁকে ফেলবো আগে, সেখানে যেন কোনো রকম ভাবনা মনে না আসে। সিগমা বন্ডরা স্ট্রংলি হেল্ড, তারা নিজের জায়গা থেকে নড়েনি, আর সিগমা বন্ড সরলে কিন্তু মলিকিউল ব্রেকও করে যায়। আমরা মলিকিউলকে কোনো হালেই ব্রেক হতে দেব না, স্পিসিসটাকে কোনো হালেই ব্রেক হতে দেব না। তাহলে এবার এই কার্বন কখনো এখানে মাইনাস কখনো এখানে মাইনাস, আমরা বলবো দুটোই পার্সিয়ালি মাইনাস। অর্থাৎ এই নেগেটিভ চার্জ যেটা ছিল সেটা এই দুটো কার্বনে ইকুয়ালি ছড়িয়ে আছে। বলে ইকুয়ালি ছড়িয়ে আছে, তাহলে আপনার লেখা উচিত মাইনাস হাফ। ইকুয়ালি ছড়িয়ে আছে বলছেন, বেশ আমরা মাইনাস হাফই লিখলাম, একটা চার্জ দুটো জায়গায়, তাই মাইনাস হাফ করে। আর এই যে পাই বন্ডটা ছিল সেটা না কমপ্লিটলি এখানে আছে, না কমপ্লিটলি এখানে আছে, আসলে দুটো জায়গাতেই পার্সিয়ালি আছে। এবার আমরা বলি রেজোনেন্সে চার্জের হিসাব দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিভাবে সে ফ্র্যাকশনে ব্রেক করলো তার দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। সে যে একটা ফ্র্যাকশনাল হলো সেটা বোঝানোর জন্য ডেল ইউজ করলেই চলে, আর সে পজিটিভ না নেগেটিভ চার্জ সেটা বোঝানোর জন্য সাইনটা ইউজ করলেই চলে। সেই জন্যই আমরা এখানে নেগেটিভ চার্জের ছড়িয়ে পড়া বোঝাতে নেগেটিভ পার্সিয়াল অ্যান্ড নেগেটিভ পার্সিয়াল। এবার বলি, এই যে একই স্পিসিসের দুটো স্ট্রাকচার হলো, কোন স্পিসিসের আরো বেশি স্ট্রাকচার হবে সেটা আলাদা ব্যাপার, এই স্ট্রাকচারগুলোকে ক্যানোনিক্যাল ফর্মস বলা হয়। মনে রাখো, লিখে রাখো, ক্যানোনিক্যাল ফর্ম বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলা হয়। ক্যানোনিক্যাল স্ট্রাকচার হলো একই মলিকিউল বা একই স্পিসিসের কতকগুলো রেজোনেন্ট স্ট্রাকচার, তারা হলো তার ক্যানোনিক্যাল স্ট্রাকচারস। আর এটা তো হাইব্রিড স্ট্রাকচার। তাহলে আমরা কি কি দেখলাম এর মধ্যে? আমরা দেখলাম একটা অড ইলেকট্রনের ছড়িয়ে পড়া, প্রথম এক্সাম্পলটা যেটা একটা ফ্রি র্যাডিক্যাল ছিল, অড ইলেকট্রনটা এক প্রান্তে ছিল একটা পিকচারে, আরেক স্ট্রাকচারে, আরেক প্রান্তে আছে অন্য স্ট্রাকচারে, তার মানে অড ইলেকট্রনটা ছড়িয়ে পড়েছে। এখানে দেখলাম একটা নেগেটিভ চার্জের ছড়িয়ে পড়া, নেগেটিভ চার্জ এই টার্মিনাল আছে, আবার নেগেটিভ চার্জ এই টার্মিনালেও আছে। এবার আমরা দেখব একটা লোন পেয়ার। যদিও লোন পেয়ারে বিশেষ করে শেখার কিছু থাকবে না, কারণ নেগেটিভ চার্জ মানেও এক জোড়া ইলেকট্রনের ছড়ানো, লোন পেয়ার মানেও এক জোড়া ইলেকট্রনেরই ছড়ানো। তাও আমরা একটা দেখি, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2, N এর আছে একটা লোন পেয়ার। তাহলে আমরা সিগমা স্কেলিটনটা ছাড়া বাকিটার অরবিটাল পিকচার দেখব। সময় বাঁচানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করি। পাই বন্ডটার জন্য দুজনের দুটো পিওর পি containing 1 electron each, sideways overlap to form this pi bond, and nitrogen contains sp3 orbital with a lone pair. যেহেতু নাইট্রোজেনটা sp3, এই sp2 প্লেনটা যে মলিকুলার প্লেন বুঝিয়ে দিই, আরেকবার বুঝিয়ে দিই, এই যে CH2 সেটা এরকম বুঝে নাও, ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড N। এবার দেখো, এই কার্বন sp2 এই কার্বন sp2, সেই হিসাবে এরা যার যার সঙ্গে ডিরেক্টলি বন্ডেড সবাই একটা প্লেনে থাকবে।
sp2 তে সবসময় প্ল্যানার স্ট্রাকচার হয়, এতটা একই প্লেনে, ধরে নাও বোর্ডের প্লেনে। এবারে n যেহেতু sp3, n এর এই বন্ডটা ছাড়া বাকি তিনটে বন্ড এমন ভাবে থাকবে যেন সেটা একটা টেট্রাহেড্রা দাঁড়ায়। এই বন্ডটাকে নিয়ে বাকি তিনটে বন্ড মিলিয়ে যেন একটা টেট্রাহেড্রা দাঁড়ায়, তাছাড়া এর sp3 এনভায়রনমেন্ট হবে কি করে? তাহলে কি হলো, এই একটা যদি বন্ড হয়ে গেছে, তাহলে টেট্রাহেড্রা বানাতে গেলে দেখো রাফলি এই রকম একটা পজিশন আমাকে ভাবতে হবে। এবার তাহলে একটা ডিরেকশনে থাকবে তার লোন পেয়ারটা অফকোর্স, আর বাকি দুটো ডিরেকশনে থাকবে দুটো এইচ, তবে ওকে দেখে শুনে টেট্রাহেড্রা মনে হবে। তাহলে এই যে প্লেনের সাথে পারপেন্ডিকুলার যে দুটো কার্বনের পি অরবিটাল, এই যে আমরা এভাবে শো করব, এই যে দুটো কার্বনের দুটো পি অরবিটাল, এই লোন পেয়ার অরবিটাল এইভাবে আছে, তাই কি ও কি ওদের সাথে প্যারালাল হতে পেরেছে? পারেনি। তাই প্যারালিলিটি আনার জন্য, যদি বলো প্যারালিলিটি আনা জরুরি কেন, যদি প্যারালিলিটি না আসে সাইডওয়েজ ওভারল্যাপ তো হবে না। তাহলে প্যারালিলিটি আনার জন্য নাইট্রোজেন চেঞ্জেস ইটস হাইব্রিডাইজেশন ফ্রম sp3 টু sp2, যেই না sp2 তে কনভার্ট করলো, সেই না এখন ওই ইলেকট্রন পেয়ারটা একটা sp2 অরবিটালে রইল। এবার এই হলো নন বন্ডিং ইলেকট্রনগুলোর অরবিটাল পিকচার। এবার যথারীতি বুঝতে পারছো একই রকম এই ইলেকট্রনটাকে এখানে শিফট করে দিলাম, রেজাল্ট কি হলো, এই পি অরবিটালটাই এখন দুটো ইলেকট্রন, এই অরবিটালটা ভ্যাকেন্ট হয়ে গেল, ভ্যাকেন্ট, এই অরবিটালটাই দুটো ইলেকট্রন, দুজনের মধ্যে সাইডওয়েজ ওভারল্যাপ, সাইডওয়েজ ওভারল্যাপ হলো, ওভারল্যাপিং জোনে ওই দুটো ইলেকট্রন থাকলো, তাহলেই আমার বন্ডটা ফর্ম হয়ে গেল। এই যে একই রকম যেমন কার্বন এনে শো করলাম। তাহলে এখানে কেমন করে ড্র করবো, তাহলে যেহেতু এখানটায় ডাবল বন্ডটা ফর্ম হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। এখানে যেহেতু পাই বন্ডটা ফর্ম হচ্ছে, আমরা বলবো লোন পেয়ার অফ নাইট্রোজেন এই বন্ডে অ্যাডজাসেন্ট বন্ডে একটা বন্ড ফর্ম করলো পাই বন্ড, এটা প্র্যাকটিসের জন্য অ্যারো 1। এই ইলেকট্রন গুলো পেয়ে কার্বন হলো নেগেটিভ, প্র্যাকটিসের অ্যারো 2। যেমন এখানে দেখালাম সেটাই কিন্তু এখানেও দেখালাম, এরা দুজনে করলো পাই বন্ড, লোন পেয়ারের সাহায্যে পাই বন্ড, এই যে লোন পেয়ারের সাহায্যে পাই বন্ড, এই ইলেকট্রনটা পুশ হলো, কারণ তাছাড়া তো এই কার্বনের ভ্যালেন্সি 5 হয়ে যাবে, তাই এই ইলেকট্রনটাকে পুশ করতে হলো, সেই পুশড হয়ে এখানে চলে এলো, হলো মাইনাস চার্জ। ডাবল হেডেড অ্যারো বিটুইন দ্য রেজোনেন্স স্ট্রাকচারস, CH2 ইলেকট্রন পেয়ে মাইনাস। মনে রাখবে অ্যারো তোমাকে রেজাল্ট ড্র করতে হেল্প করছে। সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড NH2। এখানে তোমরা একটা নতুন শেখার জিনিস পাচ্ছ, যেহেতু N নিউট্রাল ছিল, লোন পেয়ার থাকা মানে অ্যাটমটা নিউট্রাল থাকা, যেহেতু N নিউট্রাল ছিল, তাহলে নিউট্রাল স্টেট থেকে যদি বন্ডিং এর জন্য ইলেকট্রন দেয়, তাহলে তাকে প্লাস হতে হবে। বুঝতেই পারছো, যেমন ইলেকট্রন পেলে কেউ মাইনাস হলো, তেমনি ইলেকট্রন গুলো বন্ডিং এর জন্য দিলে N কে প্লাস হতে হলো। তাহলে কার্বনও নিউট্রাল ছিল, Nও নিউট্রাল ছিল, যে বন্ডিং এর জন্য দিল সে প্লাস, যে বন্ডিং ইলেকট্রন পেল সে মাইনাস। তাহলে এই চার্জ আসার ব্যাপারটাও আমাকে খেয়াল রাখতে হবে, যে কোন স্টেট থেকে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হচ্ছে। নিউট্রাল স্টেট থেকে গেন হলে মাইনাস, লস হলে প্লাস। নেগেটিভ স্টেটে আছে অলরেডি নেগেটিভ স্টেটে আছে, গেন হলে মোর নেগেটিভ, লস হলে নিউট্রাল, প্লাস নয় কারণ সে নেগেটিভ স্টেট থেকে লস করছে। পজিটিভ স্টেটে আছে, গেন হলে নিউট্রাল, লস হলে মোর পজিটিভ। এভাবে কিন্তু চার্জের বিষয়টাও আমাকে মাথায় নিয়ে চলতে হবে, যে রেজাল্টিং স্ট্রাকচার চার্জড হয়ে যেতেই পারে। হ্যাঁ, তবে তুমি একটা জায়গা থেকে ক্লিয়ার ইন্ডিকেশন পাবে তুমি ঠিক করছো না ভুল করছো, সেটা হলো
একটা চার্জ যদি ক্রিয়েট হতে দেখো, অপোজিট চার্জ অবশ্যই ক্রিয়েট হবে। বলো বুঝলাম না। তুমি যাকে নিয়ে শুরু করেছিলে সে দেখো পুরোপুরি নিউট্রাল ছিল, এই জিনিসটা পুরোপুরি নিউট্রাল ছিল। ইলেকট্রন পেয়ে কার্বন যে মাইনাস হলো সেটা তুমি সহজেই বুঝতে পারছো। তাহলে তুমি বলছো নেগেটিভ চার্জ ক্রিয়েট হলো, এ আগে ছিল না, এখানে ছিল না, এখানে ক্রিয়েট হলো। যদি নেগেটিভ চার্জ ক্রিয়েট হলো, স্ট্রাকচারের কোথাও না কোথাও পজিটিভ চার্জও ক্রিয়েট হতে বাধ্য। চার্জ ক্রিয়েট হলে দুটো চার্জ একসঙ্গেই ক্রিয়েট হবে। এই যে পজিটিভ চার্জ ক্রিয়েট হলো, আগের স্ট্রাকচারটা যেটা কার্বন আয়ন ছিল সেখানে অলরেডি যে মাইনাস ছিল, তাহলে সেই মাইনাস চার্জটাই নানা জায়গায় ঘুরছিল, নিউ চার্জ তো ক্রিয়েট হয়নি। খেয়াল করো আগে যে স্ট্রাকচারটা থাকলে সেটাই। তাহলে আশা করি তোমরা বোর্ড থেকে খাতায় নিয়ে নিয়েছো এই রেজোনেন্স স্ট্রাকচারটা। বারবার বলে দিই, প্রথম খুব সিম্পল স্পিসিস অর মলিকিউল নিয়ে ডিসকাশন চলছে, শুধু এই কারণেই যেন তোমাদের মাথায় জিনিসটা ঢুকে যায়, যাতে কমপ্লেক্স স্পিসিস বা কম্পাউন্ডে গেলে তোমরা ডিস্টার্ব না হও, বোর হয়ে পড়াটা বন্ধ না করে দাও। কি পড়াটা? রেজোনেন্স পড়াটার কথা বলছি। তাহলে এই হলো হাইব্রিড স্ট্রাকচার, রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, RHS। সুন্দর শুনতে লাগছে। কেমন হবে? সিগমা স্কেলিটন যেমন আছে তেমন, দুটোতে সেম। এই কার্বনটা মাইনাস হয়েছে, আবার নিউট্রালও আছে, তার মানে পার্সিয়ালি মাইনাস। নাইট্রোজেন নিউট্রাল অ্যান্ড প্লাস, মানে পার্সিয়ালি প্লাস। ডাবল বন্ড দু জায়গাতেই দুবার দেখা যাচ্ছে, তাই দু জায়গাতেই বন্ডগুলো পার্সিয়াল। দিস ইজ দ্য রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। একে উদাহরণ হিসাবে কেন টেনেছিলাম নিশ্চয়ই মনে আছে, লোন পেয়ারের ছড়িয়ে পড়া দেখলাম। কোথায় ছড়িয়ে পড়া? ইন অ্যানাদার স্ট্রাকচারাল পার্ট, স্ট্রাকচারের অন্য পার্টে। এখানে কোথায় এসে গেছে? এই যে এখানে এসেছে। ওখানে কি নেগেটিভ চার্জটা আগে ছিল? ছিল না। কি করে এলো? এন এর লোন পেয়ারটা সেখানে এসে হাজির হয়েছে বলে। তাহলে এই হলো লোন পেয়ারের স্ট্রাকচারাল লোন পেয়ারের ছড়িয়ে পড়া ইন অ্যানাদার স্ট্রাকচারাল পার্ট। এখানে ছড়িয়ে পড়া কথাটাকে আমরা ইংরেজি ওয়ার্ডটা জেনে নিই, সেটা হলো এখানে ইউজ হবে ডিলোকালাইজেশন। এই ডিলোকালাইজেশন মানে ছড়িয়ে পড়া। লোকালাইজ মানে এক জায়গায় থাকা, লোকাল স্থানীয়, সেখান থেকে সে লোকালাইজ একই জায়গায় থাকা। আর ডিলোকালাইজড বা ডিলোকালাইজেশন মানে ছড়িয়ে পড়া। তাহলে এখানে কি হয়? নন বন্ডিং ইলেকট্রনদের ডিলোকালাইজেশন হয়, নন সিগমা বন্ডিং ইলেকট্রনদের ডিলোকালাইজেশন হয়। কোথায়? রেজোনেন্সে। এবার একটু আমরা মনে করে নিই যে ওর বাংলা যে এত সুন্দর সংস্পন্দন, তার সঙ্গে মানে নামটা, বেঙ্গলি নেমটা কতটা জাস্টিফাইড, বা ওকে যে আমরা আরেকটা নাম দিয়েছি মেসোমেরিজম, যার মেসো মানে ইন্টারমিডিয়েট, মেরস মিন্স পার্ট, তার মানে কি? দুটো স্ট্রাকচার হচ্ছে মোটেই, আমরা যে এক্সাম্পল গুলো নিচ্ছি দুটো মোটে স্ট্রাকচার হচ্ছে, তাই ইন্টারমিডিয়েট দেখতে পাচ্ছি না। আমরা হাইব্রিডটাকে ইন্টারমিডিয়েট ভাবতে পারি, যে কোনো একটা স্ট্রাকচার বা অন্য কোনো একটা তারই স্ট্রাকচার, তার ইন্টারমিডিয়েট কোনো স্ট্রাকচার, মাঝামাঝি কোনো স্ট্রাকচার। এই জন্যই এই মেসোমারিজম টার্মটা এসেছে। আর সংস্পন্দন মানে একই সাথে কম্পিত হওয়া, টু ভাইব্রেট ইন হারমোনি। কেন না? এরা ছিল পাই ইলেকট্রন, এরা ছিল লোন পেয়ার ইলেকট্রন। উচিত ছিল নিজের নিজের দুনিয়ায় থাকা, বদ্ধ ঘরে বন্দি থাকা, কিন্তু অদ্ভুত ব্যাপার, পাই ইলেকট্রনরাও নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায়, লোন পেয়ারও নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায়। মানে এরা অ্যাকচুয়ালি সবাই সবার সঙ্গে কানেকশন করতে পেরেছে, সবাই একসাথে মিশতে পেরেছে, সবাই একসঙ্গে নিজেদের সুখ দুঃখ শেয়ার করতে পেরেছে, যেটা সব সময়তে একটা স্টেবিলাইজেশন ফ্যাক্টর। স্টেবিলিটি, এক্সট্রা স্টেবিলিটি সেটাও ছড়িয়ে পড়া ভালো, এক্সট্রা ইনস্টেবিলিটি সেটাও ছড়িয়ে পড়া ভালো। খুব সুখও একা সহ্য করা যায় না, খুব দুঃখও একা সহ্য করা যায় না, শেয়ার করলে তবে ভালো লাগে। তো এখানে যে ইলেকট্রনগুলো নিজের এলাকা ছেড়ে, নিজের জায়গাটুকু ছেড়ে পুরো একটা বড় জায়গার মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে,
এটাকে আমরা একসঙ্গে বলছি সংস্পন্দন বা একই সাথে কম্পিত হওয়া, যেটা সবসময় একটা স্টেবিলাইজিং ফ্যাক্টর। খাঁচায় বন্দি একটা পাখির চেয়ে চিড়িয়াখানায় একটা আরো তার থেকে অনেকটা বড় খাঁচায় বন্দি পাখি একটু হলেও বেশি সুখী। মুক্তর মতো সুখী নয়, মুক্ত হবেই বা কোথা থেকে ইলেকট্রনরা, তারা তো বন্ডিং এর জন্য এসেছে, বন্ডিং ছেড়ে বেরিয়ে যাবো বললে তো হবে না। অতএব পুরো মুক্ত তো করতে পারবো না, কিন্তু তাদেরকে একটু বড় জায়গায় থাকতে দিই, সবাইকে সবার সঙ্গে যোগাযোগ রাখতে দিই, যেটা এখানে দেখলাম পাই বন্ডের সঙ্গে লোন পেয়ারের, আগে দেখলাম মাইনাস চার্জের সঙ্গে পাই বন্ডের, তার আগে দেখলাম অড ইলেকট্রনের সঙ্গে পাই বন্ডের। এভাবে যে ইলেকট্রনগুলোর ছড়িয়ে পড়াটা হচ্ছে, সেটা সব সময় মলিকিউলকে একটা এক্সট্রা স্টেবিলিটি দেবে। আমরা সেটাতে ধীরে ধীরে আসবো। আমরা এখন শুধুমাত্র খুব বেসিক লেভেলে রেজোনেন্স স্ট্রাকচার ড্র করার স্টাইলগুলো দেখছি, হাইব্রিড ড্র করার স্টাইল দেখছি, অ্যারোগুলো কেমন ভাবে প্লেস করব সেটা দেখছি, মানে হাঁটি হাঁটি পা পা আমরা এগোচ্ছি। নেক্সট, একটা ভ্যাকেন্ট অরবিটাল, অ্যালাইল কার্বোক্যাটায়ন। অ্যালাইল কার্বোক্যাটায়ন যথারীতি পাই অরবিটাল পিকচার ড্র করি। এই হলো সিগমা স্কেলিটন, the part containing all sigma bonds। এই পাই বন্ড মানে দুটো কার্বনে দুটো পিওর পি, containing one electron each। প্লাস মানে একটা ভ্যাকেন্ট পিওর পি অরবিটাল, কারণ কার্বোক্যাটায়নস আর sp2। তাহলে sp2 সবাই এক প্লেনে, তাহলে সবাই এই তিনটে অরবিটালই সাইডওয়েজ ওভারল্যাপের যোগ্য, পর 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 পর। ব্যাস, এবার কি করব আমরা, কি হতে দেখব? এই ইলেকট্রনটাকে, সরি এইভাবেই থাক, এই ইলেকট্রনটাকে এখানে শিফট করব। তাহলে কি দাঁড়ালো দেখি, শিফট হয়ে গেল। দেখো এই অরবিটালটা ভ্যাকেন্ট তো হলো, কিন্তু এইটা আবার এখানে শিফট হয়ে গেল। ফাইনালি লাস্টেরটা আমাদের ভ্যাকেন্ট হয়ে গেল। তাহলে এখন তুমি পাই বন্ডটা কোথায় হতে দেখছো? এখানে হতে দেখছো। ভ্যাকেন্ট অরবিটাল সিঙ্গেল ইলেকট্রনের সঙ্গে তো আর বন্ড করতে পারবে না, বন্ড করতে গেলে দুটো ইলেকট্রন লাগে। সে দুজনে একটাই দিক, বা একজনে কিছুই দিল না, অন্যজন একাই দুটো দিক, কিন্তু দুটো ইলেকট্রন লাগবে। তাহলে আমরা কি বলছি না, পাই বন্ডটা এই জায়গা থেকে এই জায়গায় চলে গেল। অ্যারোটা বুঝে নাও, যা হচ্ছে সব সময় অ্যাডজাসেন্ট হচ্ছে। এই বন্ড থেকে অ্যাডজাসেন্ট বন্ডে চলে গেল পাই বন্ডটা। রেজাল্ট কিছুই না, এই দিকে সিঙ্গেল হয়ে গেল, ওই দিকে ডাবল হয়ে গেল। তাহলে এখন লস কার? এর। কেন? এই যে লস, ভ্যাকেন্ট। এই হলো দুটি রেজোনেন্ট স্ট্রাকচার কার? অ্যালাইল কার্বোক্যাটায়নের। বুঝতে তো পারছো নিশ্চয়ই যে অরবিটাল পিকচার ড্র করাটা একটু টাইম কনজিউমিং হচ্ছে। আমিও বুঝতে পারি না যে তোমরা অলরেডি বোর হতে শুরু করেছো কিনা, কারণ একবার শিখে গেলে যদি সেই শিক্ষাটাই বারবার দেওয়া হয়, স্টুডেন্ট বোর হয়ে যায়। তাহলে হাইব্রিড স্ট্রাকচার, রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। এখানে একবার ডাবল বন্ড, আবার এখানে একবার ডাবল বন্ড, মানে দু জায়গাতেই পার্সিয়ালি পাই বন্ডগুলো আছে। প্লাস নিউট্রাল মানে পার্সিয়ালি প্লাস, প্লাস নিউট্রাল মানে পার্সিয়ালি প্লাস। বলে একটা প্লাস চার্জ দুটো কার্বনে ছড়াচ্ছে, তাহলে প্লাস হাফ দেওয়া উচিত। ওই যে বললাম রেজোনেন্সে চার্জের ব্যালেন্স দেখানোর প্রয়োজন পড়ে না, নেচার অ্যান্ড পার্সিয়াল বোঝালেই হয়। নেচার কি? পজিটিভ, আর পার্সিয়াল কি? ডেল। তাহলে কি কি দেখলাম? পজিটিভ চার্জ, বোঝো, পজিটিভ চার্জ, অড ইলেকট্রন, লোন পেয়ার, নেগেটিভ চার্জ ইলেকট্রনস, এইগুলো। আচ্ছা, পাই বন্ড, এইগুলোতে যত ইলেকট্রন ইনভলভ হয়,
পাই বন্ড ইলেকট্রনস, নেগেটিভ চার্জ ইলেকট্রনস, অড ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, এইগুলো সবকে আমরা একসঙ্গে বলছি নন সিগমা বন্ডিং ইলেকট্রন। মানে এরা কেউ সিগমা বন্ডে টেক পার্ট করেনি, সেটা তো আমরা বুঝতেও পারছি। এই সব ইলেকট্রনদের মলিকুলের বিভিন্ন পার্টের মধ্যে যে ছড়িয়ে পড়া, সেইটাই হলো রেজোনেন্স। এদের যে পারস্পরিক যোগাযোগ, একই সঙ্গে কম্পিত হওয়াই বলো, ইকোই বলো বা যাই বলো, সেই হলো আমাদের রেজোনেন্স। আমরা কি করব এবার, একটুখানি কমপ্লেক্স স্পিসিস বা আয়ন বা মলিকিউল নিয়ে এই ডিসকাশনটাকে ক্যারি আউট করব। আমাদেরকে বলেছে ড্র দ্য রেজোনেন্স স্ট্রাকচারস অফ কার্বনেট আয়ন। রেজোনেন্স স্ট্রাকচার গুলোকে ইচ আদারের কি বলে বললাম? ক্যানোনিক্যাল স্ট্রাকচার বললাম। কোথাও ক্যানোনিক্যাল স্ট্রাকচার কথাটা শুনে এবার ভাবতে বসো না যেন যেটা আবার কোন পাখির নাম রে বাবা। ক্যানোনিক্যাল স্ট্রাকচার প্রত্যেকটি রেজোনেন্স স্ট্রাকচারকেই বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে কার্বনেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে বলা হয়েছে। CO3 2- এ কার্বনেট আয়ন। তাহলে কার্বন, তার ভ্যালেন্সি 4, তিনটে অক্সিজেন, প্রত্যেকের ভ্যালেন্সি 2, যাদের মধ্যে দুজন অক্সিজেন নেগেটিভ চার্জ ক্যারি করবে, তাই তারা কার্বনের সঙ্গে মনোভ্যালেন্ট থাকবে, কারণ তার নেগেটিভ চার্জটা একটা ভ্যালেন্সি। আগেই বুঝিয়েছি যে কোনো একটা বন্ড ব্রেক হয়ে সেই ইলেকট্রনগুলো পেয়েই তো সেটা নেগেটিভ চার্জ হয়েছে, তাহলে সেটা একটা ভ্যালেন্সিকেই বোঝাচ্ছে। আর একটা ডাবল বন্ড, সব ঠিকঠাক আছে। কার্বন sp2 ডিউ টু হ্যাভিং 1 পাই বন্ড। এবার অরবিটাল পিকচারটা শুধু একবার দেখানো থাক, এখানে একটু ঘুরিয়ে আঁকবো। ও সি ও ও, এইটুকু হলো গোটাটা সিগমা স্কেলিটন। কার্বনের চারপাশে শুধু সিগমা বন্ডগুলো দেখানো হয়েছে। এটা ধরে নিচ্ছি ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ডটা ধরে নিচ্ছি এটা ছিল, তাহলে এর একটা পিওর পি, এর একটা পিওর পি কন্টেনিং 1 ইলেকট্রন ইচ সাইডওয়েজ ওভারল্যাপে ছিল। এটা ডাবল বন্ডটা হয়ে গেল। এই যে ও, প্রত্যেকের তো দুটো করে লোন পেয়ার থাকেই, অক্সিজেনের দুটো করে লোন পেয়ার হয়, দুটো বন্ড হয়, তো একটা বন্ড আছে, একটা বন্ড ভেঙে মাইনাস হয়ে গেছে। সেই হিসাবে এই ও এর তিনটে হাইব্রিড অরবিটালে তিনটে ইলেকট্রন পেয়ার। হাইব্রিড এই ও এরও তাই, কিন্তু দেখতে অদ্ভুত জটিল হয়ে যাচ্ছে বলে লোন পেয়ার গুলোকে আর অরবিটালে শো করছি না আমি, লোন পেয়ার গুলোকে সিম্পলি রেখে দিচ্ছি, বা তোমরা ওদেরকে পুরোপুরি সরিয়েও ভাবতে পারো। বুঝে নাও, আমি শুধু নেগেটিভ চার্জ গুলোর জন্য অরবিটাল শো করলাম, লোন পেয়ার গুলোকে ডিস্টার্ব করলাম না। বন্ডিং লোব, অ্যান্টি বন্ডিং লোব, বন্ডিং লোব, অ্যান্টি বন্ডিং। এবারে যথারীতি এর হাইব্রিডাইজেশন বদলে একবার sp2 করো, এদের সঙ্গে যাতে এটা প্যারালাল হয়। প্যারালাল হলো, এটা পিওর পিও হলো। এইবার মন দিয়ে খেয়াল করো, কার্বন এই ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দিল। কেমন করে দেখাবো? এই যে দিয়ে দিল, কার্বনেরটা খালি হয়ে গেল, কার্বনেরটা খালি হয়ে গেল, নিয়ে এই দুজনে মিলে ওভারল্যাপ করে ফেললো। যেহেতু এটা এখন খালি, এই দুটো ইলেকট্রন একাই দিয়ে এই দুটোতে ওভারল্যাপ। সেটা কেমন করে দেখাবো? এইভাবে। যদি বলে এই দিকেরটাকেও তো দেখাতে পারতাম, ওকেও সুযোগ দেব একটু পর, একই ব্যাপার। আমরা এই দিকেরটাকে প্রথমে দেখালাম, আশা করি বুঝতে পারলে। তাহলে একে মুছে দিলাম। বিষয়টা কেমন ভাবে ঘটছে এবার খেয়াল করতে থাকি। পাই বন্ড উঠলো অ্যাডজাসেন্ট অ্যাটমে, ঠিক আছে, আমরা এরকম লিখে রাখি, পাই বন্ড শিফটস অন অ্যাডজাসেন্ট অ্যাটম। এখানে অ্যাডজাসেন্ট অ্যাটম বলতে যে দুটো অ্যাটমের মধ্যে পাই বন্ডটা ছিল তাদেরই একটা অ্যাটম। কোন অ্যাটমটা?
যে মোর ইলেকট্রোনেগেটিভ সেই তো ইলেকট্রন ড্র করে। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই ইলেকট্রন শিফটস টুয়ার্ডস ইটস অ্যাডজাসেন্ট অ্যাটম। ক্লিয়ার? এটা হলো একটা কথা, আমি লিখছি এই কারণেই, এটাকে মাথায় বসাও। নেগেটিভ চার্জ forms a pi bond on adjacent bond. নেগেটিভ চার্জের অ্যাডজাসেন্ট বন্ড এইটাই, তার সঙ্গে যে আছে সেটাকে কিন্তু আমি অ্যাডজাসেন্ট বোঝাতে চাইছি, সঙ্গে। তাই নেগেটিভ চার্জ এখানে একটা, এই জিনিসটাকে যদি মাথায় ধরে রাখো, এই কথা দুটোকে মনে মনে আউড়ে আউড়ে অ্যারোগুলো দাও, সব সময় তোমার ছবিটা ঠিকঠাক এগোবে। পরের দিকে তো প্র্যাকটিসই হয়ে যাবে। এই হলো, তাহলে এটা প্র্যাকটিসের অ্যারো 1, প্র্যাকটিসের অ্যারো 2, বা যেটাকে খুশি আগে, যেটা খুশি পরে তুমি দিতে পারো। এবার আসছে আমাদের কি স্ট্রাকচার দাঁড়ালো। আমরা আগেই বলেছি সিগমা স্কেলিটন যেমন আছে তেমন আমরা দিয়ে দেবো আগেই, উইদাউট এনি হেজিটেশন। হয়ে গেল। এই অ্যারো দেখাচ্ছে এখানে ডাবল বন্ড হয়েছে, এই অ্যারো দেখাচ্ছে অক্সিজেন ইলেকট্রন পেয়েছে, এই অ্যারো দেখাচ্ছে মানে এখানে কোনো কিছু হয়নি। তোমরা বলবে ইলেকট্রন গুলো যেটা বন্ড করলো প্লাস হলো না। প্লাস হবে কেন? নেগেটিভ স্টেট থেকে ইলেকট্রন লুজ করলে সে নিউট্রাল হবে আগে, তবে তো সে প্লাস হবে। নেগেটিভ থেকে আগে নিউট্রাল তবে প্লাস, তো ব্যাস নেগেটিভ থেকে ইলেকট্রন হারালো, নিউট্রাল তো করে দিয়েছি। আর ওই যে যুক্তিটা আমি আগে দিয়ে রেখেছি, ওই চার্জটাই তো ঘুরছে, নিউ চার্জ তো ক্রিয়েট হয়নি, অতএব ব্যাস ওই একটা সিঙ্গেল চার্জ নিজের জায়গা থেকে নিজের জায়গায় অন্য জায়গায় গেছে। এবার দেখি আরেকটা সম্ভাবনা, ছবিটা আমি মুছে ফেলেছি না, তো আরেকটা যে সম্ভাবনা ওখানে দেখা যেত সেটা হচ্ছে যথারীতি পাই বন্ড শিফটস অন অক্সিজেন, নেগেটিভ চার্জ ফর্মস এ বন্ড। ওই যে বললাম তখন একে সুযোগ দিয়েছিলাম, এবার একে সুযোগ দিলাম। তাহলে একই কথাগুলো এখানে চলছে কিনা দেখো, পাই বন্ড শিফটস অন অ্যাডজাসেন্ট অ্যাটম, নেগেটিভ চার্জ ফর্মস এ বন্ড অন অ্যাডজাসেন্ট বন্ড। বাংলায় বলি, বাংলাতে যারা পড়াশোনা করছো, পাই বন্ড সংলগ্ন পরমাণুতে উঠলো, উঠলো কথাটা মোটেই সাইন্টিফিক নয় কিন্তু, হ্যাঁ আমি বলছি আমরা এখন সাইন্টিফিক হচ্ছি না, কারণ আমাদের সিম্পলিসিটি প্রয়োজন। এটা হলো প্রথম কথা, পাই বন্ধন সংলগ্ন পরমাণুতে উঠলো। আর এখানে কি বলবো, নেগেটিভ চার্জ সংলগ্ন বন্ধনে নামলো। যারা ইংরেজিতে তারা এই দুটোকে মনে রাখো, যারা বাংলায় তারা এই দুটোকে মনে রাখো, মনে মনে আওড়াও। পাই বন্ধন সংলগ্ন পরমাণুতে উঠলো, নেগেটিভ আধান সংলগ্ন বন্ডে নামলো, হয়ে গেল রেজাল্ট। সিগমা স্কেলিটন সব স্ট্রাকচারে একই থাকবে, এখানে কোনো চেঞ্জেস হয়নি। এই পাই বন্ড পেয়ে অক্সিজেন মাইনাস, এই মাইনাস পেয়ে এখানে ডাবল বন্ড। এবার একে নামিয়ে আমি একে তুলতে পারি, কিন্তু আমি কি করব তাহলে, ফাইনালি এই স্ট্রাকচারটাই পৌঁছে যাব। দেখো এখানে ডাবল বন্ড হবে, এখানে মাইনাস হবে, এই স্ট্রাকচারে পৌঁছে যাবো। তাই আমি আর ওটা ড্র করব না, আমি একই স্ট্রাকচারকে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবো না, আমি ততক্ষণই কোনো কিছুর রেজোনেন্স স্ট্রাকচারগুলোকে এঁকে যাব যতক্ষণ আমি ইউনিক স্ট্রাকচার পাবো, তারপর থেমে যাব। আচ্ছা, যদি একে নামিয়ে একে তুলি তাহলে দেখো এই স্ট্রাকচারটা পেয়ে যাবে, এই যে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এখানে নেগেটিভ চার্জ হয়ে যাবে, তাই এটাও হবে না। তার মানে আর কোনো নতুন স্ট্রাকচার ড্র করতে পারার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। এই কটাই হলো কার্বনেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার। ইলেকট্রনগুলোর নন সিগমা বন্ডিং ইলেকট্রনগুলোর অন্যান্য স্ট্রাকচারাল পার্টে ছড়িয়ে পড়ার এত রকমের সম্ভাবনা এখানে আছে। প্রত্যেকটাকে বলা হচ্ছে কার্বনেট আয়নের এক একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার।
এবার আসি হাইব্রিড স্ট্রাকচার। সিগমা স্কেলিটন ইন্ট্যাক্ট, প্রত্যেকটা সিও বন্ড দেখো কখনো সিঙ্গেল বন্ড কখনো ডাবল বন্ড। এই দেখো ডাবল সিঙ্গেল, সিঙ্গেল ডাবল, সিঙ্গেল ডাবল, তাহলে সবগুলো ডাবল আর সিঙ্গেলের মাঝামাঝি। প্রত্যেকটাও দেখো কখনো নিউট্রাল কখনো নেগেটিভ, নেগেটিভ নিউট্রাল, নেগেটিভ নিউট্রাল, নিউট্রাল নেগেটিভ, তাহলে সবাই পার্সিয়ালি নেগেটিভ। কেউ যদি আমার চার্জের হিসাব চায়, তাহলে হিসাব যদি দিতেই হয়, দুটো নেগেটিভ চার্জ তিনটে অ্যাটমে ছড়াচ্ছি, মানে এই ডেল্টাটার ভ্যালু হলো 2/3। যদি চার্জের ভ্যালু পেয়ে সন্তুষ্ট হও তার জন্যই বলা, ভ্যালু আমরা রিপোর্ট করতে বাধ্য নই। এই হলো কার্বনেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার। সিমিলার ফ্যাশনে এবার আমরা করব সালফেট আয়ন। সালফেট আয়ন সালফেট আয়নের স্ট্রাকচারে যাওয়ার আগে আমাকে বলো দেখি, তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এইভাবে ইলেকট্রন ছড়িয়ে পড়তে পারা বা কত দূর ছড়িয়ে পড়বে সেটা বোঝা কিসের ওপর ডিপেন্ড করছে, কেউ যদি জিজ্ঞাসা করে। প্রত্যেক ক্ষেত্রে আমরা অরবিটাল পিকচার এঁকেছি এখনো পর্যন্ত, আর যদিও আঁকবো না। প্রতিটা ক্ষেত্রে দেখো প্রত্যেকটা অ্যাটমে এমন একটা অরবিটাল থেকেছে যেটা নন সিগমা বন্ডিং ইলেকট্রন ক্যারি করছে। সে অরবিটালটা পিওর হতে পারে, পিওর পি, বা সেটা হাইব্রিড হতে পারে। কারণ আমরা দেখেছি হাইব্রিডটা নিজেকে বাকি পি অরবিটালগুলোর সঙ্গে প্যারালাল করার জন্য হাইব্রিডাইজেশন চেঞ্জ করে ফেলছে অ্যাটম। তো সেটা হাইব্রিড অরবিটাল হতে পারে, পিওর অরবিটাল হতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটা নন সিগমা বন্ডিং অরবিটাল সেখানে থাকছে। তাহলে প্রতিটি অ্যাটমে যখনই এরকম নন সিগমা বন্ডিং অরবিটাল গুলো থেকে যাচ্ছে, তখনই সাইডওয়েজ ওভারল্যাপের সম্ভাবনাটা এক্সটেন্ডেড হচ্ছে, আর তখনই ইলেকট্রন ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। যদি কোথাও সেটা ব্রেক হয়ে যায়, যে মাঝে একটা অ্যাটমে গিয়ে দেখা গেল নন সিগমা বন্ডিং ইলেকট্রনটা নাই, সরি অরবিটালটা নাই, তখন তুমি বলবে আর রেজোনেন্স এগোবে না। যতদূর অবধি সেই সম্ভাবনা ছিল ততটুকুর মধ্যেই আমাদের রেজোনেন্সটা সীমিত থাকবে। সেটা আমরা দেখতেও পাবো, এখন শুধু বলে রাখলাম। প্রতিটা অ্যাটম এই দেখো, এ পাই বন্ডের জন্য দুটো পি, এ নেগেটিভ চার্জের লোন পেয়ারের জন্য নন সিগমা বন্ডিং অরবিটাল, এও নেগেটিভ চার্জ বা লোন পেয়ারের জন্য নন সিগমা বন্ডিং অরবিটাল। ঠিক আছে, এবার আমরা চলে আসি সালফেট আয়ন। এখান থেকে শুরু করি। সালফারের হাইয়েস্ট ভ্যালেন্সি 6, অক্সিজেন ভ্যালেন্সি 2, যেখানে দুটো অক্সিজেন দুটো নেগেটিভ চার্জ ক্যারি করবে। তাহলে বাকি দুটো অক্সিজেন অবশ্যই ডাবল বন্ডে থাকবে, দুটো অক্সিজেন দুটো নেগেটিভ চার্জ ক্যারি করবে। যেহেতু চারটে পজিশন, সালফারে কোনো লোন পেয়ারও বাকি রইল না, সালফার তার 6টা ইলেকট্রনকেই শেয়ার করে দিয়েছে, সেহেতু sp3 হাইব্রিডাইজেশন অফ সালফার। এবার দেখো এই নেগেটিভ চার্জ তার সংলগ্ন বন্ডে নামলো, মানে অ্যাডজাসেন্ট বন্ডে নামলো। এই দুটো পাই বন্ডের যেটা খুশি সংলগ্ন অ্যাটমে, মানে অ্যাডজাসেন্ট অ্যাটমে গেল। অবশ্যই বলেছি কোন অ্যাটমে, যেটা মোর ইলেকট্রোনেগেটিভ। এই দিকে করে দিও না, এই দিকে কেন আসতে পারবে না, এই ইলেকট্রনগুলো যদি এখানে একটা নিউ বন্ড ক্রিয়েট করছে, সালফারের ভ্যালেন্সি অলরেডি বেড়ে যাচ্ছে, তাহলে সালফারকে তার বন্ডিং ইলেকট্রনগুলো অ্যাওয়ে ফ্রম ইটসেলফ পাঠাতে হবে। আমি যদি কোথাও থেকে পাচ্ছি, আমার বাকিগুলোকে আমার থেকে দূরে ঠেলতে হবে, না তো আমি আমার অরবিটালে অ্যাকোমোডেট করতে পারবো না। হয়ে গেল রেজাল্ট, তাড়াতাড়ি ড্র করে ফেলি। এই হয়ে গেল সিগমা স্কেলিটন, এই ইলেকট্রন পেয়ে অক্সিজেন নেগেটিভ, এই ডাবল বন্ড ইনট্যাক্ট, এই ইলেকট্রনগুলো নেমে এখানে হলো ডাবল বন্ড, এই মাইনাস চার্জ ইনট্যাক্ট। এবার আরেকটা সম্ভাবনা দেখি, এ নামলো সংলগ্ন বন্ডে, এ এলো সংলগ্ন অ্যাটমে, সংলগ্ন বলতে অ্যাডজাসেন্ট,
রেজাল্ট সিগমা স্কেলিটন, এখানে কোনো চেঞ্জেস নেই। এই ইলেকট্রন পেয়ে অক্সিজেন মাইনাস, এই মাইনাসটা পেয়ে এখানে ডাবল বন্ড, এখানে কোনো চেঞ্জেস নেই। নেক্সট ইলেকট্রনগুলোকে নামিয়ে মনে মনে নামিয়ে বন্ডকে উঠিয়ে, মানে মনে মনে রেজোনেন্স স্ট্রাকচারটা ড্র করে খোঁজো যেন কারোর সঙ্গে মিলে না যায়। ধরে নাও আমি এইটাকে নামালাম, তাহলে কিন্তু এখানে ডাবল বন্ড হয়ে যাবে। এখানে ডাবল বন্ড অলরেডি কোথায় কোথায় আছে, এখানেও আছে এখানেও আছে। তাহলে এখানকার কোনটাকে তুলে মাইনাস করলে এদের সঙ্গে পুরো মিলবে না। যদি আমি এখানে তুলি সেটা এর সঙ্গে মিলে যাবে, যদি আমি এখানে তুলি সেটা এর সঙ্গে মিলে যাবে। দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে শিফট করালাম, তাই এখানে হবে ডাবল বন্ড, এখানে হবে মাইনাস চার্জ, এখানে মিলে গেল। কিন্তু এই জায়গাগুলো মিলল না, মিলে গেল, এই জায়গাগুলোও মিলে গেল, তাহলে আমার এটা হলো না। বলে হ্যাঁ হবে কি করে, প্রিভিয়াস স্ট্রাকচারটার মতোই তো আপনি ব্যাকে যাচ্ছেন, প্রিভিয়াস স্ট্রাকচারকেই ব্যাক করবেন না। এইটা নামালাম, এটা নামালাম, এইটা তুললাম, তাতে এখানে হবে ডাবল বন্ড, এখানে হবে মাইনাস, কিন্তু এই দুটো জায়গা উল্টো হয়ে আছে। তাহলে আমি একটা পিকচারও পাচ্ছি। সিঙ্গেল বন্ডেড ও মাইনাস, এখানে ডাবল বন্ড। দেখো এরকম একটা ছবি এখানে আপাতত আর কোথাও নেই। তাহলে মোটামুটি ভাবে এগুলো হলো সালফেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার। এবার হলো হাইব্রিড। সিগমা বন্ডস যথারীতি প্রত্যেকটা এসো বন্ড, কখনো ডাবল কখনো সিঙ্গেল, তাহলে সবই পার্সিয়াল। প্রত্যেকটাও কখনো মাইনাস কখনো নিউট্রাল, তার মানে পার্সিয়ালি মাইনাস। যদি চার্জের ব্যালেন্স, দুটো মাইনাস চার্জ চারটে অ্যাটমে ছড়াচ্ছে, সেটা ডেল্টা ইকুয়াল টু হাফ, 2/4 মানে 1/2। এই হলো সালফেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার। এবার আমরা আসবো ফসফেট আয়ন। ফসফেট আয়ন আমরা এগুলোকে একটু করে মডিফাই করলে ভালো হতো জানি। শুধু কিছু বেসিক স্ট্রাকচার ড্রয়িং এই দেখো আমাদের কত সময় লেগে গেল। রেজোনেন্স যে টোটাল কতগুলো ক্লাস নেবে আমি শুধু সেইটাই ভাবছি। তিনটে মাইনাস মানে তিনটে ওই ফসফরাসের সঙ্গে মনোভ্যালেন্সিতে আছে। এই হলো আমাদের ফসফেট আয়ন। ফসফরাস গ্রুপ 5 এর এলিমেন্ট, অথবা হাইয়েস্ট ভ্যালেন্সি 5, যেটা মেনটেন হয়েছে। এবার নামলো, পাই বন্ড উঠলো, কথা কম কাজ বেশি করলাম। মাইনাস চার্জ নামলো, ডাবল বন্ড হলো, পাই বন্ড উঠলো, মাইনাস হলো। এবার অন্য একটা মাইনাসকে সুযোগ দেওয়া যাক, নামলো উঠলো, মানে রেজাল্ট স্ট্রাকচারে এখানে ডাবল বন্ড হবে, এখানে সিঙ্গেল বন্ড হবে। এবার আরো যে মাইনাসটা এখনো সুযোগ পাইনি তাকে সুযোগ দেওয়া যাক। এখানটায় ডাবল বন্ড হলো, এখানটায় সিঙ্গেল বন্ড হয়ে অক্সিজেনটা মাইনাস হলো। আশা করি যে কথাগুলো আমি মনে করে রাখতে বললাম সেগুলো মনে মনে ভেবে ভেবে
তোমরা অ্যারোগুলো দিচ্ছ। আবার মনে করি দিই, নেগেটিভ চার্জ অ্যাডজাসেন্ট বন্ডে নামলো, মানে সংলগ্ন বন্ডে নামলো। পাই বন্ড, এখানে তার কোথাও পাই বন্ড নেই, পাই বন্ড সংলগ্ন অ্যাটমে উঠলো, মানে অ্যাডজাসেন্ট অ্যাটমে উঠলো। তাহলে এগুলো হলো আমাদের ফসফেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার। খেয়াল করে নাও, প্রত্যেক ও একবার করে ডাবল পিও বন্ড, একবার করে ডাবল বন্ড হওয়ার সুযোগ পেয়েছে কিনা। এটা পেয়েছে, এইটা এখানে পেয়েছে, এইটা এখানে পেয়েছে, এইটা এখানে পেয়েছে। তাহলে হাইব্রিড স্ট্রাকচার, this is our sigma skeleton, all bonds partial double bond, all positions partially negative। এই হয়ে গেল আমাদের ফসফেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার। নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়নে নাইট্রোজেন যেহেতু অক্টেট এক্সপান্ড করতে পারে না, নাইট্রোজেন তো সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ডে তো আর ডি অরবিটাল নেই, তাই নাইট্রোজেন অক্টেট এক্সপান্ড করতে পারে না। অক্টেট এক্সপান্ড করতে না পারলে কোঅর্ডিনেট বন্ড দেখিয়ে আমাকে স্ট্রাকচারটা ড্র করতে হয়। বুঝিয়ে দিচ্ছি, অনেকেরই এখনো পর্যন্ত নাইট্রেট আয়ন, নাইট্রো গ্রুপ এদের স্ট্রাকচার বুঝতে অসুবিধা হচ্ছে ক্লাস 11-এ, রেজোনেন্স অবধি পৌঁছে যাওয়ার পরও। তো তার জন্য আমি নাইট্রেট আয়নের লুইস ডট স্ট্রাকচার একে একবার দেখিয়ে দিই। নাইট্রেট আয়নের ফরমেশন, নাইট্রোজেন গ্রুপ 5 এর এলিমেন্ট, তাই ওর আউটার মোস্ট সেলে 5টা ইলেকট্রন, 3টে ও, যার একটা ও অলরেডি নেগেটিভ। যে নেগেটিভ সে একটা ইলেকট্রন শেয়ার করে একটা সিঙ্গেল বন্ড করলো, অক্সিজেনের বাইভ্যালেন্সি হয়ে গেল, নেগেটিভ অক্সিজেনটা হয়ে গেল। এখনো দুটো ও আমার নিউট্রাল থাকবে, নেগেটিভ অক্সিজেনটা হয়ে গেছে, বা দুটো নিউট্রালও লাগবে। তাহলে একটা ও দুটো শেয়ার করে নিজের বাইভ্যালেন্সি কমপ্লিট করলো, আরেকটাও যদি দুটো ইলেকট্রন শেয়ার করে বাইভ্যালেন্সিটা দেখাবো বলে, নাইট্রোজেনের ভ্যালেন্স সেলে ইলেকট্রন কটা হচ্ছে দেখো না, 5টা বন্ড, 5 2 যা 10 ইলেকট্রনস। 10 ইলেকট্রনস তো নাইট্রোজেন রাখতে পারবে না, ও তো অক্টেট এক্সপ্যান্ড করতে পারবে না। অথচ নাইট্রেট আয়নটাকে আমাকে ড্র করতে হবে। তার জন্য আমরা বলবো অক্সিজেন যেন কোনো ইলেকট্রন না দেয়, অক্সিজেন যেন নিজের আউটারমোস্ট সেলের 6টা ইলেকট্রনকে 6টাই আনশেয়ার্ড রাখে, নাইট্রোজেন একাই ইলেকট্রন দেয়। ওই জন্য আমরা বলছি নাইট্রেট আয়নের একটা বন্ড কোঅর্ডিনেট বন্ড। তাহলে যেহেতু অক্সিজেন কিছুই ইলেকট্রন দিল না, এখন তুমি নাইট্রোজেনের বন্ডস দেখো। এই ইলেকট্রন আর রাখছি না, বন্ড যেহেতু দেখিয়ে দিয়েছি, ইলেকট্রন মুছে দিলাম। 4 বন্ডস, দ্যাট মিন্স 8 ইলেকট্রনস। আর 8 ইলেকট্রন রাখতে নাইট্রোজেনের কোনো অসুবিধা নেই। সেই কারণে নাইট্রো গ্রুপই বলো বা নাইট্রেট আয়নই বলো, একটা এনও বন্ড কোঅর্ডিনেট বন্ড। এবার সেটা তোমরা যে কোনো এনও বন্ডটা কোঅর্ডিনেট বন্ড দেখাতে পারো। তাহলে একটা এনও বন্ড ডাবল বন্ড, একটা এনও বন্ড সিঙ্গেল বন্ড, কোনটা যেটাই অক্সিজেন নেগেটিভ, আর একটা এনও বন্ড কোঅর্ডিনেট বন্ড যেখানে অক্সিজেনটা যথারীতি নিউট্রাল, কিন্তু কোঅর্ডিনেট বন্ড ফরমেশনের নিয়ম হলো এন হয়ে যাবে প্লাস, ও হয়ে যাবে মাইনাস। যে দিল সে প্লাস, যে পেল সে মাইনাস, কারণ এন অ্যাটমও নিউট্রাল ছিল, ও অ্যাটমও নিউট্রাল ছিল। তাহলে এই হলো আমাদের নাইট্রেট আয়নের স্ট্রাকচার। বুঝে নাও, একে গেল। এবার আর কি, মাইনাস চার্জ অ্যাডজাসেন্ট বা সংলগ্ন বন্ধনে নামলো, পাই বন্ড অ্যাডজাসেন্ট অর সংলগ্ন অ্যাটমে উঠলো। রেজাল্ট এই ওটা এখন মাইনাস হলো, এদিকে কোনো চেঞ্জ নেই, এখানে এখন ডাবল বন্ড। আর এই প্লাস চার্জটা তো এনের থাকতে বাধ্য, কারণ সেটা ওর কোঅর্ডিনেট বন্ড ফরমেশনের জন্য এসছে, আগেও ছিল এখনো আছে। যতক্ষণ ওর ভ্যালেন্সি 4 থাকছে ততক্ষণ এন প্লাসই হয়ে থাকবে। নেক্সট, নেগেটিভ চার্জ অ্যাডজাসেন্ট বন্ডে নামলো, পাই বন্ড অ্যাডজাসেন্ট অ্যাটমে উঠলো। রেজাল্ট উপরে কোনো চেঞ্জ নেই, এদিকে ডাবল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড মাইনাস।
তাহলে শুধু দেখে নাও প্রত্যেকটাও নেগেটিভ হওয়ার সুযোগ পেয়েছে কিনা, প্রত্যেকটা NO বন্ড ডাবল বন্ড হওয়ার সুযোগ পেয়েছে কিনা। এবার হাইব্রিড স্ট্রাকচার, রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, এই ধরনের অ্যাব্রিভিয়েশন টাইপ তোমরা কিন্তু কখনোই এক্সামিনেশনে কপিতে করবে না, এগুলো আমরা আমাদের সময় বাঁচানোর জন্য করছি। অ্যান্সার স্ক্রিপ্টে এসব কথা রাখবে না। এই যে উঠলো নামলো এই সকল কথা বলছি, এই সকল কথাগুলো কিন্তু মোটেই সাইন্টিফিক নয়, এগুলো আমাদের শুধু বোঝার জন্য। আসলে ওঠানামা তো নয়, ওভারল্যাপ মেকিং, ওভারল্যাপ ব্রেকিং, এগুলোই হচ্ছে বিষয়। এই হলো নাইট্রেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার। এবার আসি কার্বক্সিলেট আয়ন। কার্বক্সিলেট আয়ন মানে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যানায়ন। বুঝিয়ে দিই, কারণ এতক্ষণ যতগুলো অ্যানায়নের রেজোনেন্স স্ট্রাকচার করলাম সবই ইনঅর্গানিক অ্যাসিড থেকে পাওয়া অ্যানায়নগুলো ছিল। ওদেরকে আমরা 7-8 থেকে মুখস্থ করে রেখে দিয়েছি, নাইট্রেট, সালফেট, ফসফেট, কার্বনেট এটসেট্রা এটসেট্রা আরো অনেক। কিন্তু অ্যাসিটেট শুনলেই প্রথমেই যেন থমকে যাই। এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ভ্যারিয়েবল একটা গ্রুপ বসালাম মানে ওটা হলো একটা কার্বক্সিলিক অ্যাসিডের জেনারেল ফর্মুলা। OH বন্ডকে আয়োনাইজ করাও, রেজাল্ট হলো ইলেকট্রন পেয়ে O-। এবারে অ্যাটমিক এগ্রিগেট যখনই মাইনাস হচ্ছে নামের শেষে 8 আসবে, যেমন সালফেট, নাইট্রেট, কার্বনেটে ছিল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে এলো বলে হলো কার্বক্সিলেট আয়ন। তাহলে কার্বক্সিলেট আয়ন জিনিসটা কি? কার্বক্সিলিক অ্যাসিডের OH বন্ডটার ডিসোসিয়েশনে পাওয়া অ্যানায়নকেই বলছি কার্বক্সিলেট আয়ন। এই যে নেগেটিভ চার্জ নামলো, পাই বন্ড অ্যাডজাসেন্ট অ্যাটমে উঠলো, রেজাল্ট এখানে মাইনাস আর এখানে ডাবল বন্ড। আর তো মাইনাস চার্জের ছড়িয়ে পড়ার কিছু নেই, এমনটা তো কোনো মতেই হবে না এখানে এলো আর ভেঙে গেল। সিগমা বন্ড ভুল করেও ব্রেক হবে না। সিগমা বন্ডিং ইলেকট্রনস আর ভেরি স্ট্রংলি হেল্ড বিটুইন টু অ্যাটমস। সিগমা স্কেলিটনকে ভুল করেও রেজোনেন্সে টেক পার্ট করাবো না। নন সিগমা বন্ডিং ইলেকট্রনদেরকে নিয়ে যা ইচ্ছা করতে পারি। তাহলে হাইব্রিড স্ট্রাকচার, এই হলো সিগমা স্কেলিটন। একবার এ ডাবল বন্ড এ সিঙ্গেল বন্ড, আবার এ সিঙ্গেল বন্ড এ ডাবল বন্ড, তাহলে পার্সিয়াল। নিউট্রাল নেগেটিভ, নেগেটিভ নিউট্রাল, পার্সিয়ালি নেগেটিভ। এই হলো কার্বক্সিলেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার। কিছু সিম্পল মলিকুলার রেজোনেন্স স্ট্রাকচার, মলিকিউল বলা ঠিক নয়, আজ বেশিরভাগই চার্জ স্পিসিস মানে আয়নের রেজোনেন্স স্ট্রাকচার হলো। এগুলো দিয়ে আমরা আমাদের ভাবতে পারো একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করলাম মাত্র। এখনো অনেক বেশি কমপ্লেক্স মলিকিউলার আয়নসের রেজোনেন্স স্ট্রাকচার আমাদেরকে আঁকতে হবে, শিখতে হবে এবং প্র্যাকটিস হতে হবে। কারণ যখনই মেকানিজমে যাব ইন্টারমিডিয়েট হাজির হবে, ইন্টারমিডিয়েট হাজির হলে তার স্টেবিলাইজেশন বোঝা বা ব্যাখ্যা করে দেওয়া, এক্সপ্লেন করে দেওয়া ভীষণ জরুরি হয়ে যাবে। তাই রেজোনেন্সে আমাদেরকে মাস্টার হতে হবে স্ট্রাকচার ড্রয়িং এ। সেই স্ট্রাকচার ড্রয়িংটা কন্টিনিউ করছি আমরা, এবং রেজোনেন্সের আরো অন্যান্য অনেক ফিচার্স কন্টিনিউ করছি আমরা নেক্সট ক্লাসে। সেই জন্য আজকের ক্লাসটাকে আমরা বলবো রেজোনেন্স পার্ট এ। আজ রেজোনেন্সের ক্লাসটা এখানেই শেষ, রেজোনেন্সের ক্লাস কন্টিনিউ হবে।